আচ্ছা, তোমাদের সাথে এই আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করছি। আহ, দেখো, শাসন বিভাগ ব্যাপারটা বোঝার আগে বুঝতে হবে যে শাসন বিভাগ জিনিসটা কি, শাসন বিভাগ বলতে কি বোঝায়। শাসন বিভাগের কাজ হচ্ছে যে দেশে যে আইনটা হবে সেই আইনটাকে প্রয়োগ করে সারা দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা। প্রাচীনকালে রাষ্ট্র মূলত নানা কাজে নিয়োজিত ছিল। আধুনিককালে রাষ্ট্র নানা প্রকার জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত, এবং স্বাভাবিকভাবেই শাসন বিভাগের আলোচনা অনেকটা এখন বৃদ্ধি পেয়েছে। এখন শাসন বিভাগের প্রথম কাজ কি এটা আমাদের জানতে হবে। তো শাসন বিভাগের প্রথম কাজ হচ্ছে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা। দ্য মেইন ফাংশন of the executive is to maintain law and order throughout the country. And in this regard, the executive issues different administrative orders. The people who are accused of different punishable offences, they are presented to courts, and according to the verdicts of courts they are punished. এটা হচ্ছে শাসন বিভাগের প্রথম কাজ, যে টু মেনটেন ইন্টারনাল পিস থ্রু আউট দ্য কান্ট্রি। এবার শাসন বিভাগের গুরুত্বপূর্ণ দ্বিতীয় কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করা। তোমাদের একটি মানতে হবে, যেটা বুঝতে হবে, যেটা যে আমাদের এই যে সেভারিটি, ইন্টিগ্রিটি, এটা হচ্ছে দেশের মূল বিষয়। তো আমাদের দেশের প্রতিরক্ষার জন্যে শাসন বিভাগ যেমন স্থল, নৌ, বিমান বাহিনী গঠন করেছে। এবং তোমরা জানো যে রাষ্ট্রপতি আমাদের স্থল বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান। তো প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে শাসন বিভাগের আর একটা গুরুত্বপূর্ণ কাজ। শাসন বিভাগের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পররাষ্ট্র সংক্রান্ত বিষয়। আধুনিক পৃথিবীতে কোনো রাষ্ট্র এককভাবে টিকে থাকতে পারে না, তাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রাষ্ট্রের উপরে নির্ভর করতে হয়। আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। তো এই সুসম্পর্ক বজায় রাখা হচ্ছে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়। টু মেনটেন cordial relations with different states in case of diplomatic relations, foreign policy determination, to send ambassadors in the country, acceptance of foreign ambassadors, execution of trade and commerce, all are included into foreign policy. অর্থাৎ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অগ্রগতির ফলে পররাষ্ট্র নীতির ছাড়া কোনো রাষ্ট্রই এখন চলতে পারে না। সুতরাং বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এই ফরেন পলিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার তোমাদের আরেকটা কথা বলছি, আইন প্রণয়নমূলক যে কাজটা আছে, আইন প্রণয়নমূলক কাজ। শাসন বিভাগের প্রধান অর্থাৎ আমাদের যে রাষ্ট্রপতি আছেন, তিনি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন। তিনি পার্লামেন্ট বলতে তোমরা জানো আইনসভা, তার অধিবেশন আহ্বান করেন, স্থগিত রাখতে পারেন এবং ভেঙে দিতে পারেন। শাসক প্রধান সম্মতি না দিলে পার্লামেন্টে কোনো বিল আইনে পরিণত হয় না। তো যে কোনো, এবার তোমাদের আরেকটা কথা বলছি, পার্লামেন্ট যখন বন্ধ থাকে তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। শাসন বিভাগ মানে এক্সিকিউটিভের ইজ কানেক্টেড উইথ ডিফারেন্ট জুডিশিয়াল অ্যাক্টিভিটিস, যেমন ধরো বিচারপতিদের নিয়োগ, দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তির অপরাধ হ্রাস, ক্ষমা প্রদর্শন, বিচার সংক্রান্ত কাজ শাসন বিভাগ করে থাকে। অর্থ সংক্রান্ত কাজে পার্লামেন্টে যে আয় ব্যয়ের যে বিষয়, বিভিন্ন আর্থিক বিষয়, কর ধার্য করা, কর সংগ্রহ করা বা কর বাবদ প্রাপ্ত অর্থ সরকার যে পরিচালনা করে, এসব করতে গেলে কিন্তু শাসন বিভাগের সম্মতি নিতে হয়। অর্থাৎ পার্লামেন্টে এটা করতে গেলে রাষ্ট্রপতির সম্মতি নিতে হয়। আরেকটা অবস্থা কি, জরুরি অবস্থা ঘোষণা। আমাদের সংবিধানে আর্টিকেল 352, আর্টিকেল 356 এবং আর্টিকেল 360 কথা বলা আছে।
তো সংবিধানের 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা জারি হয়, ন্যাশনাল এমার্জেন্সি। সংবিধানের 356 ধারায় জারি হয় কনস্টিটিউশনাল এমার্জেন্সি, সাংবিধানিক অচলাবস্থা জনিত জরুরি অবস্থা। এবং সংবিধানের 360 নম্বর ধারায় জারি হয় ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো এগুলো রাষ্ট্রপতি জারি করেন। তো এগুলো শাসন বিভাগের কাজ। তবে তোমাদের একটা কথা বলছি যে রাষ্ট্রপতি এগুলো জারি করবার সময়ও তিনি কিন্তু প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের পরামর্শক্রমেই জারি করেন। নীতি নির্ধারণের কাজ, সরকারি নীতি নির্ধারণ শাসন বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যেক সরকারকে নিজস্ব নীতি নির্ধারণ করতে হয় এবং কর্মসূচি বাস্তবায়িত করতে হয়। এছাড়া তোমরা আরেকটি দেখো, জনকল্যাণমূলক কাজের কথা যে কথা বলছি, শিক্ষা, স্বাস্থ্য, ডাক, তার, পরিবহন, কৃষি, বাণিজ্য প্রভৃতি বিভাগ রাষ্ট্রের অন্তর্ভুক্ত থাকে। শাসন বিভাগকে এগুলো পরিচালনা করতে হয়। তো আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবার শাসন বিভাগ বলতে গেলে দুটো জিনিস আমাদের মাথায় আসবে। শাসন বিভাগ হচ্ছে দুরকম হয়, একটা হচ্ছে রাজনৈতিক শাসন বিভাগ, আর একটা হচ্ছে অরাজনৈতিক শাসন বিভাগ। একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভস, আর একটা হচ্ছে নন পলিটিক্যাল এক্সিকিউটিভস। রাজনৈতিক শাসন বিভাগ কারা? রাজনৈতিক শাসন বিভাগ হচ্ছে প্রশাসনিক নীতি নির্ধারণ যারা মুখ্য ভূমিকা গ্রহণ করে। এক্ষেত্রে তোমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভাও ধরতে পারো। সংসদীয় শাসন ব্যবস্থায় তোমরা জানো একজন নিয়মতান্ত্রিক প্রধান থাকবেন, একজন কনস্টিটিউশনাল হেড। কিন্তু সেই নিয়মতান্ত্রিক প্রধান তিনি থাকা সত্ত্বেও প্রশাসনিক প্রধান কিন্তু সঠিক ক্ষমতা ভোগ করেন। ইংল্যান্ডে যেমন শাসন ব্যবস্থা পরিচালিত হয় রাজা ও রানীর নামে, দে আর টাইটুলার হেড। ভারতে রাষ্ট্রপতির নাম করা যায়। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আছে সেখানে রাষ্ট্রপতি প্রধান এবং তিনি প্রকৃত শাসক প্রধান। কিন্তু আমাদের ভারতবর্ষে যেহেতু সংসদীয় শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সেই জন্য এখানে প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ ক্যাবিনেট এনজয়েস অ্যাবসলিউট পাওয়ার্স। এবার রাজনৈতিক প্রশাসকের যেটা কাজ হচ্ছে, তিনি নীতি নির্ধারণ করেন। রাজনৈতিক প্রশাসকগণ এবং আমলারা তাদের কাজে সহায়তা করেন। রাজনৈতিক প্রশাসকগণ জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করেন। রাজনৈতিক প্রশাসকগণ বিদেশ নীতি নির্ধারণ করেন। এই আন্তর্জাতিক পরিস্থিতির নিরিখে রাজনৈতিক প্রশাসকগণ রাষ্ট্রের বিদেশ নীতি নির্ধারণ করেন। অন্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন, আন্তর্জাতিক চুক্তি সম্পাদন, প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন, এসব কিন্তু রাজনৈতিক প্রশাসকরা করে থাকেন। প্রতিরক্ষার ক্ষেত্রেও রাজনৈতিক প্রশাসকদের ভূমিকা আছে। বিদেশি শত্রুর কীভাবে মোকাবিলা করতে হবে বা দেশের অভ্যন্তরে যাতে বিদেশি হস্তক্ষেপ না হয় তার জন্য রাজনৈতিক প্রশাসকরা সজাগ থাকে। এক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা চালিত শাসন ব্যবস্থায় প্রশাসনিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। আইন প্রণয়নের ক্ষেত্রেও পার্লামেন্টে কোনো বিল পাস হবে, সেই বিলটা কিন্তু রাষ্ট্রপতি সম্মতি দেবেন। সেখানেও রাজনৈতিক প্রশাসকের ভূমিকা। অর্থ বিষয়ে এই যে যেমন তোমাদের বললাম, রাজনৈতিক প্রশাসক রাষ্ট্রের বাজেট প্রস্তুত করেন, কর আরোপ করেন, কর বিলোপ প্রভৃতি আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এগুলো রাজনৈতিক প্রশাসকের দ্বারা নির্ধারিত হয়। রাজনৈতিক প্রশাসক বলতে সবসময় তোমরা যে জিনিসটা মাথায় রাখবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, এরা সব রাজনৈতিক প্রশাসকের অন্তর্ভুক্ত। আর অরাজনৈতিক প্রশাসক হচ্ছে যারা এই রাজনৈতিক প্রশাসকদের বিভিন্ন ইনফরমেশন বা তথ্য দিয়ে সহায়তা করেন, যারা নীতি নির্ধারণ করেন এবং যারা এই বিষয়টাতে তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ কঠিন চাকুরির পরীক্ষা দিয়ে যারা সরকারি নীতি নির্ধারণে সহায়ক হিসেবে নির্বাচিত হন, তারা রাজনৈতিক প্রশাসকের অন্তর্ভুক্ত হন। সরকারের স্থায়ী কর্মচারীদের শাসন বিভাগের স্থায়ী প্রশাসক, এরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আসেন। তো এদের কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা করা। এরা বৈদেশিক নীতি নির্ধারণ করে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সব ক্ষেত্রে প্রশাসকদের সহায়তা করে থাকেন, রাজনৈতিক প্রশাসকদের। মন্ত্রীরা যদি দক্ষ নাও হয়, তো মন্ত্রী যদি প্রশাসন পরিচালনায় দক্ষ না হয়, তাহলে আমলাদের ভূমিকা অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় স্থায়ী প্রশাসকগণ শাসন কার্যে নিরবচ্ছিন্নতা বজায় রাখেন। তারা শাসন বিভাগের উত্থান পতন হতে পারে,
এবং তা একটি সরকার থাকতেও পারে, একটি সরকার নাও চলে থাকতে পারে, কিন্তু প্রশাসনিক যে নিরবিচ্ছিন্নতা এটা বজায় রাখা হচ্ছে